আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম পত্রের আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2024। তো প্রথম আমরা আলোচনা শুরু করলাম, নিচে কোনটি অপরিচালন খরচ? ঋণের সুদ হচ্ছে অপরিচালন খরচ। অপরিচালন খরচ বলতে এমন খরচকে বোঝায় যে সকল খরচ সরাসরি বিজনেস অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কি হয় না, অর্জিত হয় না, এমন খরচকে কি বলে? অপরিচালন খরচ। বিপরীত ব্যয় কোনটি? ক্রয় ফেরত বিপরীত ব্যয়, ক্রয় ফেরত বিপরীত ব্যয়। প্রদত্ত বার্তা 550 টাকা, প্রদত্ত বার্তা 500, প্রদত্ত বার্তা 550 টাকা। আহ বার্তা হিসাবে বার্তা হিসাবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়েছে। উক্ত ভুলের কারণে রেওয়া মিলে কত টাকা অমিল হয়েছে? 1000 টাকা। রেওয়া মিলে অমিল হয়েছে কত? 1000 টাকা। হ্যালো, 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 হ্যালো। ঠিক আছে। হুম, এটার জন্য আমরা একটু হুম, এটার জন্য আমরা একটু বোর্ডে চলে যাই। কোশ্চেন ছিল এটা 3 নম্বর। কোশ্চেন ছিল এটা আমাদের কত? 3 নম্বর। ওকে, 3। হুম, এটা অমিল অমিল হবে। প্রদত্ত বার্তা 550 যোগ ভুল পাশে দেখাচ্ছি কত, 450, সমান সমান কত? এই 1000 টাকা কি হইব? রেওয়া মিলে অমিল হইব। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন। কোনটি নীতিগত ভুল? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো হইলে এটাকে কি বলে? নীতিগত ভুল। অবচয় হিসাব একটি অনগদ হিসাব, বন্টন প্রক্রিয়া হিসাব এবং অদৃশ্যমান লেনদেন। অ্যান্সার গহ। নিচের উদ্দীপকটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও। অনেক লিমিটেড, র মিল, আংশিক, ডেট 31শে ডিসেম্বর 2023। মেশিন দেওয়া আছে 50,000 টাকা, পুঞ্জীভূত অবচয় মেশিনে দেওয়া আছে 95,000 টাকা। মেশিনটি মেশিনটির 1 জানুয়ারি তারিখে 2021 তারিখে ক্রয় করা হয়েছিল।
10 বছর শেষে ভগ্নাবশেষ মূল্য কত? 20,000 টাকা। প্রতিষ্ঠানটি 10% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ওকে। মেশিনটির প্রথম বছর অবচয়ের পরিমাণ কত? মেশিনটির প্রথম বছর অবচয়ের পরিমাণ হইল 50,000 টাকা। কিভাবে? মেশিনটির দাম হইল কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকার উপর 10%। 5 লাখ টাকার উপর কত? 10%। 5 লাখ টাকার উপর 10% কত আসে? 50,000 টাকা। ওকে। রেওয়া মিলে রেওয়া মিলের তারিখের মেশিনটির 5,50,000 টাকা বিক্রয় করলে মেশিন বিক্রয়জনিত মুনাফা কত হবে? আচ্ছা, 50,000 টাকা হলো 2021 সালের কি আমার হুম 50,000 টাকা হলো আমার 2011 সালের অবচয়। দ্বিতীয় বছর আমার অবচয় হইব, ওকে, যে দ্বিতীয় বছর এটা যে আমরা একটু বোর্ডে চলে যাই, বোর্ডে গেলে বেটার হইব। মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতি, বিক্রয়জনিত লাভ। ওকে। উম হুম প্রথম আমরা দেখি মেশিনের ক্রয় মূল্য কত ছিল। মেশিনের ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা। মেশিনের ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা। আমাদের প্রথম কাজ হলো মেশিনের বুক ভ্যালু নির্ণয় করা। তো আমরা মেশিনের বুক ভ্যালু নির্ণয় করবো অপচয়গুলো বাদ দেয়া। বাদ 2000 কত সালে কিনছে? 2021 সালের অবচয়। অ্যাট দ্য রেট কত পার্সেন্ট? 10%। 5 লাখ গুণ 10%। আমার এখানে আসে কত? 50,000। এখানে আসে 4,50,000। ওকে। তারপর আমি বাদ দেবো 2022 সালের অবচয় কত? 10%। 4,00,000 গুণ 10%। 4,00,000
50,000 গুণ 10%, সমান সমান এখানে আমার আসে 45,000। 45,000, ওকে। 4,50,000 টাকা দিয়ে 45,000 টাকা বাদ দেই আমি। বাদ দিলে আমার এখানে আসতেছে 4,05,000 টাকা। 4,05,000 টাকা এইখান থেকে আমরা বাদ দেবো। আচ্ছা, মেশিনটা বিক্রি করছি কয় তারিখে দেখি। 2000 রেওয়া মিলের তারিখে মেশিনটি 5,05,000 টাকা বিক্রি করলে, আচ্ছা রেওয়া মিলের তারিখে, ঠিক আছে, রেওয়া মিলের তারিখ ছিল কত, 2023 সাল, ওকে। বাদ রেওয়া মিলের তারিখে, উম, তার মানে রেওয়া মিলের তারিখ ছিল কত, বাদ দেই, আমরা নিয়ম অনুসারে করি। বাদ 2023 সালের অবচয় 4,05,000 @10%। 4,05,000 গুণ 10%, ওকে। 10% দিলে আমার এখানে আসতেছে 4,40,500, ওকে। 40,500 বিয়োগ 4,05,000 বিয়োগ 4,05,000 সমান সমান আসে আমার 3,67,000। 3,64,500, 64,500, এটা হলো আমার বুক ভ্যালু বাদ বিক্রয় মূল্য। বিক্রয় করছি কত, 5,50,000 বিয়োগ 5,50,000। তো আমার লাভ হইতাছে এখানে 1,85,000 বিক্রয়জনিত লাভ। হুম, বিক্রয়জনিত লাভ হয়েছে কত, 1,85,000। ঠিক আছে, তো আমরা অঙ্কে চলে যাই। হুম, মেশিনটির র মিলের তারিখে অর্থাৎ 31শে ডিসেম্বর 2023, তো 21, 22, 23 তারিখে যদি মেশিনটি বিক্রি করা হয়, বিক্রয় মূল্য হইব 1,85,000। তো এটা ভুল দেওয়া আছে, কারণ রেওয়া মিলের তারিখ তো 31শে ডিসেম্বর 2023, তার মানে 21, 22, 23 3 বছরের অবচয়টা বাদ দিয়া
বুক ভ্যালু বাইর করে তারপরে সেলসটা বিয়োগ দিলেই আমার বেড়ে যাবে, অ্যান্সার হলে 1,85,000। হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয়? হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসার ভাষা। নিচের কোন বিবরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্থিক ফলাফল জানা যায়? বিশদ আয় বিবরণী। বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক বলতে বোঝায় ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি এমন চেককে বকেয়া চেক বলে। বকেয়া চেক কাকে বলে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি এমন চেককে বকেয়া চেক বলে। কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন? উত্তোলন। কোনটি লেনদেন নয়? ফরমাইশ। ফরমাইশ হলো কি মালের অর্ডার দেওয়া, ফরমাইশ হলো মালের অর্ডার দেওয়া। অর্ডার মানে মাল কেনার জন্য প্রস্তাব, সেটা হলো ফরমাইশ। প্রকৃত অর্থে কার্যপত্র হলো একটি খসড়া হিসাব। খসড়া হিসাব হলো চূড়ান্ত হিসাব না। চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে কি করা হয়? কার্যপত্র করা হয়। কার্যপত্র মূলত পক্ষে একটি খসড়া হিসাব কার্যপত্র করা বাধ্যতামূলক না। নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী দুই প্রশ্ন উত্তর দাও। দিলাম। সুমন ট্রেডার্স 30/6/2023 তারিখে র মিলে অগ্রিম বীমা 1,20,000 টাকা, ওকে, 2 বছরের জন্য 1/4 তারিখে পরিশোধ করা হয়েছে। ওকে, তো র মিলের তারিখটা হইল 30/6/2023, 2 বছরের জন্য তারিখ হইল গিয়া 1/4/2023। ওকে, সুমন ট্রেডার্স 30/6 তারিখে বছরে আয় বিবরণীতে বীমা খরচ কত হবে? ওকে, 30/6 যেহেতু এক দিছে, 1/4/4/5/6 3 মাস। ওকে, 4/5/6 3 মাস। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। বীমা ছিল এখানে কত টাকা ছিল দেখি। 1,20,000, 1,20,000, 1 2 3 4 ভাগ 24 সমান সমান 5,000। 5,000 দৌড়ে চলে যেতেছি আবার আমরা। কোশ্চেন, কোশ্চেন কোথায়? হুম, তো এই জিনিসটা আমি একটু বুঝি এখানে। এখানে দেওয়া আছে 1,20,000, 1,20,000, এইটা দেওয়া আছে 24 মাসের জন্য। 24 মাসে প্রত্যেক মাসে আসে 5,000। ওকে, প্রত্যেক মাসে কত? 5,000। তো 6/3 তারিখে কি করা হয়েছে? আয় বিবরণী বীমা খরচ কত হইব? তার মানে 1/4/5/6 3 মাস, 3 মাসের বীমা খরচ দেখাইতে হইব। 1 মাসের বীমা খরচ যদি 5,000 টাকা হয়, 3 মাসের বীমা খরচ কত? 15,000 টাকা। তো আমার এখানে অ্যান্সার হইব কত? 15,000 টাকা। ওকে, সুমন ট্রেডার্স যদি 30/6/2023 তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণীতে বীমা খরচ না দেখায় তাহলে হিসাব বিজ্ঞানের কোন নীতি লঙ্ঘন হবে? মিলকরণ নীতি। হিসাব বিজ্ঞানের মিলকরণ নীতি অনুসারে যেই বছরের খরচ সেই বছর কি করতে হইব? দেখাইতে হইব। হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? প্রথম ধাপে, অর্থাৎ জাবেদা। যখন আমরা জাবেদা করি তখনই কি করতে হইব? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহকে চিহ্নিত করে কি করা হয়? জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন না এমন কোনো ঘটনা কি করা হয় না? জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ নিচের উদ্দীপকটি পড়া এবং পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। দিব, সমস্যা নাই। জনাব
সমীরনের 2021 সালের জুন মাসে নগদ প্রদান জাবেদা দেওয়া আছে। নগদ প্রদান জাবেদা দেওয়া আছে, আমরা একটু বুঝি। ঠিক আছে, নগদ প্রদান জাবেদা দেওয়া আছে। প্রদান মানে অনলি ক্যাশ টাকা কি করছে, প্রদান করছে। ওকে, কি কি হিসাবে প্রদান করছে? এখানে দেখতেছি ক্রয় করছে, দুইটা ক্রয় দেওয়া আছে। আবার কি দেওয়া আছে, লোনের দেনা দেনা টাকা পরিশোধ করছে। আর অন্য অন্য তো নাই। এই সবগুলো টাকা নগদ টাকা প্রদান করে। একটা আছে বাট্টা, বাট্টা। ঠিক আছে, বাট্টা, বাট্টা দিছে, যদি এটা নগদে পায় নাই। ওকে, জনাব সমীরনের জুন মাসের ক্রয় জাবেদার যোগফল ছিল, আহ ক্রয় জাবেদার যোগফল ছিল 30,000 টাকা। বলে কথা, উপরে ব্যবহৃত জাবেদাকে কোন জাবেদা বলে? বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা সাধারণ জাবেদা বাদে যতগুলা আহ লেনদেন আছে, সেসব লেনদেন গুলা কি করা হয়, বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিশেষ জাবেদা গুলা কি? আহ নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। তো এইগুলো আমার কি, সমন্বয় জাবেদা, প্রকৃত জাবেদা, প্রারম্ভিক জাবেদা, এইগুলো হলো আমার বিশেষ জাবেদা। সমীরনের 2021 সালের জুন মাসের মোট ক্রয়ের পরিমাণ কত? মোট ক্রয়ের পরিমাণ কত? ওকে, 50,000 টাকা ক্রয় করছে। এখানে 50,000 আর 15,000। হুম, 50,000 এবং 15,000 টাকা ইয়ে করছে। আচ্ছা, মোট ক্রয় কত টাকা করছে? আচ্ছা, নগদ ক্রয় করছে কত? হুম, এখানে আমরা নগদ ক্রয় করছে কত? 5,000 আর 15,000। এখানে দেখতেছি ক্রয় করলো হলে গিয়া 20,000 টাকা। ওকে, আরো ক্রয় করছে হলে জুন মাসের ক্রয় জাবেদার যোগফল ছিল কত? 30,000 টাকা। তো 20,000 টাকা আর 30,000 টাকা যোগ করলে আমার এখানে হইতেছে কত? 50,000 টাকা। তো জুন মাসে তার মোট ক্রয়ের পরিমাণ ছিল কত? 50,000 টাকা। ওকে, স্বপ্নী দাখিলার আহ, প্রদানের পর কোন হিসাবে শূন্য জের হয়? সেবা, সেবা আয়। সেবা আয় যে হিসাবটা আছে, ওই হিসাবের যে শূন্য হয়, এবং যে খরচ আছে, ওই খরচের হিসাবের যে কি হয়, শূন্য হয়। কারণ খরচগুলো ডেবিট করে দেই, সরি, খরচগুলো ক্রেডিট করে দেই, এবং সেবা আয়ের কি করে দেই, ডেবিট করে দেই। তো হিসাবগুলা কি হয়ে যায়, শূন্য জের হয় সমাপনী দাখিলা প্রদানের সময়। অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? অবলোপন। অবলোপন, যেমন সুনামের অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন, এগুলো হলো আমার কি, অদৃশ্যমান সম্পদ। এগুলা কি, অবলোপন। কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? শিক্ষানিবেশ সালামি হলে অন্য তিনটি হতে ভিন্ন। শিক্ষানিবেশ ভাতা ব্যয়, উপযোগ খরচ ব্যয়, বিমা সালামিও কি ব্যয়। তার মানে কি এইটা আয়, এই তিনটার থেকে এই হিসাবটা কি আলাদা। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাব ডেবিট করা হয়? ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট করা হয়। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। মনীষা এন্টারপ্রাইজ 2020 সালের জুন মাসে ব্যাংক হিসাব আংশিক দেওয়া হলো। ভালো কথা, ব্যাংকে ব্যালেন্স ছিল কত? 4,000 টাকা। বিক্রি করছে টাকা, বিক্রি করছে 50,000 টাকা। ব্যাংকে আর কি চেকের মাধ্যমে বিক্রি করছে। এটা ব্যালেন্সটা কি হয়ে যাব, বাড়বো কমবো। ক্রয় করছে 30,000 টাকা, ব্যালেন্স কমবো। ব্যাংক চার্জ 1,000 টাকা, ব্যালেন্স কি কমবো। ওকে, আমরা চলে যাই। 2022 সালের 1 জুন তারিখে ব্যাংক হিসাবে জের প্রতিষ্ঠানের কি প্রকাশ করে? সম্পদ। ব্যাংক হিসাবে জের কি প্রকাশ করে? সম্পদ। 2022 সালের 30 জুন তারিখ হিসাবে জের কত? 15,000 টাকা। 15,000 টাকা কিভাবে, আমরা একটু দেখি। 15,000 টাকা কিভাবে দেখি। তো প্রথম ছিল 4,000 টাকা। 4,000 টাকা
সালটা কত? 2000, একটু দেখে না, 2022 সালের 30শে জুন। 30শে জুন ব্যাংক চার্জ কত? ওকে, দেখি আমরা। তো ক্রেডিট ব্যালেন্স ছিল 4000 টাকা এবং ডেবিট ব্যালেন্স ছিল কত? 50,000 টাকা। দুইটা যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর আমার এখানে ব্যালেন্স আসতেছে 46,000 টাকা। ওকে, এরপরে কি করলাম আমরা? ক্রেডিট করলাম কি 10,000 টাকা, যে 30,000 টাকা, 30,000 টাকা ক্রেডিট করলে আমার এখানে ব্যালেন্স হইতেছে 16,000 টাকা। ওকে, এরপর আমরা কি করলাম? ক্রেডিট করলাম কত? 10,000, তার মানে ব্যালেন্স কত? 15,000 টাকা। ব্যালেন্স কত? 15,000 টাকা। কত? 15,000 টাকা। ওকে, এভাবে 15,000 টাকা হয়েছে ডেবিট ব্যালেন্স। অনুপার্জিত আয়ের সমন্বয়ের দ্বারা কি নির্দেশ করে? দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। অনুপার্জিত আয়ের সমন্বয়। অনুপার্জিত আয়ের সমন্বয় বলতে বুঝাইছে অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, অর্থাৎ কোন একটা পক্ষ টাকা অগ্রিম প্রদান করছিল সেবা গ্রহণ না কইরা, তো সেবা গ্রহণ করছে, তার মানে কি অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। তার মানে কি দায় ছিল, দায়টা কি হয়েছে? হ্রাস হয়ে গেছে। এই দায়টা কি হয়েছে? আয় কনভার্ট হয়ে গেছে। পাওনাদার পাওনাদারকে দেও মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কি বলে? পাট। তাকে কি বলে? কি ধরনের বাট্টা বলে? তাকে বলে প্রাপ্ত বাট্টা। ওকে, আমি একটু বাট্টা সম্পর্কে আলোচনা করি। দেনাদারের কাছ থেকে দেনাদার কাছে টাকা পাওয়ার সময়, পাওনাদারকে টাকা দেওয়ার সময় অথবা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে টাকাটা ছাড় দেওয়া, তাই কি বলা হয়? বাট্টা। বাট্টাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কারবারি বাট্টা, আরেকটা হলো নগদ বাট্টা। কারবারি বাট্টা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে টাকাটা বাদ দিয়া ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য পরিশোধ করা হয়, তাই কি বলে? কারবারি বাট্টা। নগদ বাট্টা পর দুই প্রকার, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। পাওনাদারের কাছ থেকে টাকা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকাটা ছাড় দেওয়া, তাকে কি বলা হয়? প্রাপ্ত বাট্টা। দেনাদার কাছ কাছ থেকে টাকা পাওয়ার সময় যে টাকাটা ছাড় দেওয়া, তাকে কি বলা হয়? প্রদত্ত বাট্টা। তো পাওনাদারের লগে সম্পর্ক প্রাপ্ত বাট্টা, দেনাদারের সম্পর্ক কি? প্রদত্ত বাট্টার। এটা মনে রাখতে হইব, কোশ্চেন ঘুরেও আসতে পারে। সমন্বয় ব্যাংক সমন্বয় বিবরণের মূল উদ্দেশ্য কি? নগদান বই এবং ব্যাংক বিবরণের মধ্যে যে অসঙ্গিত যে গরমিল আছে, এই ত্রুটি সংশোধন করা। নিচের কোন লেনদেনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়? নগদের সম্পদে ক্রয় করার ফলে কি আসে? অ্যাসেট আসে। কি আসে? অ্যাসেট আসে প্রতিষ্ঠানে, এবং নগদ টাকা কি হয়? চলে যায়। নগদ টাকা কি হয়? চলে যায়। নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ? মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ হইল মুনাফা জাতীয় খরচের উদাহরণ। আচ্ছা, এখানে একটু আলোচনা করি। মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ মুনাফা জাতীয় খরচ হইতে পারে, আবার মূলধন জাতীয় খরচ হইতে পারে। যদি মেশিনটা ক্রয় করার পর যদি মেশিনটার রক্ষণাবেক্ষণ খরচ হয় চালু করার পূর্ব পর্যন্ত, তখন ওই মেশিনের খরচটা মুনাফা জাতীয় খরচ। যদি ক্রয় করা না, চালু অবস্থায় যদি মেশিনটা রক্ষণাবেক্ষণ খরচ হয়, তখন ওই ক্ষেত্রে এটা কি? মুনাফা জাতীয় খরচ। ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, ব্যাংক চার্জ আদায় করলো 500 টাকা। এর ফলে ব্যাংক বিবরণী নগদান হবে পার্থক্য কত হবে? শূন্য। ব্যাংক বিবরণী নগদান হবে পার্থক্য কি হবে? শূন্য, কারণ ডেবিট ও ক্রেডিট সমান সমান কি? 0। তো আজকে আমরা আলোচনা করলাম রাজশাহী বোর্ড 2024। তো আজকে আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমার আমন্ত্রণ রইল। পরবর্তী লেকচারে আমরা যশোর বোর্ড 2024 কি করব? আলোচনা করব।